আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্কে এসেছি, সমালোচনার কড়া জবাব প্রধানমন্ত্রীর। বিএনপি জামায়াতের টাকায় অপপ্রচার চালাচ্ছে একটি মহল। কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাকগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে আহ্বান, মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশেও ব্যাপক আকারে উৎপাদনে সক্ষম। প্রযুক্তি সহায়তা ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক কাজ শুরু। মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, জানালেন শিক্ষামন্ত্রী। 3 সপ্তাহ পর শুরু প্রাক প্রাথমিকের ক্লাস। অভিজাত এলাকায় সাধারণের গাড়ি প্রবেশে লাগবে ট্যাক্স, ভাবনা উত্তর সিটির। গণপরিবহন সহজলভ্য না করে সিদ্ধান্ত আত্মঘাতী, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দেশের টাকা দেশে রাখতেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতের টাকায় বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক নাগরিক সভায় একথা বলেন শেখ হাসিনা। তিনি প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও তারেক রহমানের বিপুল অর্থের উৎস কোথায়? বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রাষ্ট্রীয় সফরের ৫ম দিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রেক্ষাপটে ভার্চুয়াল এই সভায় টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন অনলাইনে। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসের ভার্চুয়াল সভাকক্ষ থেকে এতে যোগ দেন শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পরও বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। কেউ কেউ আমি দেখি সমালোচনা করে দূরদেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। আমরা বৈধ আর অবৈধ যাই হই আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি বলেই তো সেই সুযোগটা পাচ্ছে। এতই যদি তাদের নীতি আদর্শ থাকে তা আমাদের করা এই সমস্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কেন? আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। সম্প্রতি নিউ ইয়র্ক সফর নিয়ে নানা সমালোচনারও খোলামেলা জবাব দেন শেখ হাসিনা। আমি বললাম যে আমরা অন্য এয়ারলাইন্সকে টাকা না দিয়ে আমরা আমাদের বিমান নিয়ে আসবো, কারণ ওরা তো দেশেও বসে আছে, কাজে আমাদের সাথে আসলো, টাকাটা আমাদের দেশে ঘরেই থাকলো, বিমানই পেল, আর তাছাড়া জেএফকে ল্যান্ডিং করার প্র্যাকটিসটাও হয়ে গেল। সফরের নামে টাকা পাচারের মিথ্যাচারেরও জবাব দেন প্রধানমন্ত্রী। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে তো সেই ট্রাকগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। পুরো জিয়া পরিবার ক্ষমতাকে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করেছেন বলেও অভিযোগ বঙ্গবন্ধু কন্যার। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে, সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়। নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিদেশে পালিয়েও খালেদা পুত্রের বিপুল অর্থের উৎস কোথায়? আমরা সেভাবেই এসেছি, হাবিতা ঘর থেকে আসি নাই যে একটা দেখলেই লাভ দিয়ে পড়বো, যেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে।
তিনি জানান, পৃথিবীতে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক নেতা হিসেবে জাতির পিতার নামে জাতিসংঘ সদর দপ্তরে গাছ লাগানো হয়েছে। যাদের ভালো লাগে নাই তারা যেন ওই গাছের নিচে না বসে কোনোদিন। দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার বৈষম্য দূর করতে ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানান। বিশ্বসভায় তিনি জানান, মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৭ বার বিশ্ব মঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরীক্ষামূলক নির্মাণ কাজের উদ্বোধন করে কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 2026 সালে শেষ হবে নির্মাণ কাজ। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় জনগণ। এহসান জুয়েলের রিপোর্ট আর ছবি তুলেছেন হারুন আর রশিদ। রাজধানীর বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে এবার যোগ হতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা এক সুতোয় যুক্ত করবে মূল রাজধানীর বাইরে যোগাযোগের নতুন উড়ন্ত পথ। কথা ছিল 2017 সালে শুরু হয়ে 2021 সালে শেষ হবে এই প্রকল্পের কাজ, কিন্তু অর্থায়ন ও নকশা জটিলতায় দেরি হয় কাজ শুরু করতে। প্রায় 17,000 কোটি টাকার কাজে চীন দিচ্ছে 11,000 কোটি টাকা। অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি স্থানীয়রা। তেল খরচ, গ্যাস খরচ কম হবে, তাড়াতাড়ি যেতে পারবো, 2টা টিপ বেশি মারতে পারবো। রাস্তা যেন না ভাঙা, ঠিক আছে, সরকার সবসময় যেন এগুলো খেয়াল রাখে। রাজধানীর বিমানবন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ের ফলে উত্তরাঞ্চল থেকে আসা গাড়ি ঢাকার ভেতর প্রবেশ করার প্রয়োজন হবে না। শহরের বাইরের গাড়িগুলো আর শহরের ভিতর ঢুকবে না, এটা ফ্লাইওভার দিয়ে
যেতে হবে, যানজট কম হবে। ট্রাকগুলি দিনের বেলায় প্রবেশ করতে পারে না, ট্রাকগুলি তখন উপর দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাবে, যার ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা আরও বেগবান হবে। প্রকল্পের টেস্ট পাইলের উদ্বোধন করে সেতুমন্ত্রী জানান, সরকারের মেগা প্রকল্পগুলো এগুচ্ছে পরিকল্পনা মতোই। জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6ও আগামী বছর সমাপ্ত হওয়ার কথা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই প্রকল্পটির কাজ শেষ হবে 2026 সালে জুন মাস। এই এক্সপ্রেসওয়ের সুবিধা পেতে হলে টোল দিতে হবে গাড়ি চালকদের। দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব যে উন্নয়ন, সেখানে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর ফলে দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 30টি জেলার মানুষজন ঢাকার ভিতরের যানজট এড়িয়েই সহজে যোগাযোগ তৈরি করতে পারবেন, যা পরোক্ষভাবে দেশের জিডিপিতে যোগ করবে 0.21 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে বসবে অতিরিক্ত ট্যাক্স, এমন পরিকল্পনার কথা জানালেন উত্তর সিটির মেয়র। যদিও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সহজলভ্য না করে এমন সিদ্ধান্ত আত্মঘাতী। রাজধানীর রাস্তায় অসহনীয় যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন নিত্যদিনের বিষয়, আর ফুটপাত যেন বাহারি পণ্য সাজানোর পাত্র। এই যখন ঢাকার রাস্তার অবস্থা, তখন যানজট রোধে নতুন এক পরিকল্পনার কথা জানালো উত্তরের নগর কর্তৃপক্ষ। শনিবার সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব ব্যক্তিগত কারমুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়র বলছেন, ব্যক্তিগত গাড়ির আধিক্য আর ফুটপাত দখলে থাকায় রাজধানীর যানজট কমানো যাচ্ছে না। খুব শিগগিরই গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় ব্যক্তিগত গাড়ি প্রবেশ করালে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স। ফুটপাতের মধ্যে ব্যবসা পরিচালনা হচ্ছে, পুলিশ তখন বলে যে এটা আমরা না, এটা রাজনৈতিক ব্যক্তিরা করে। আবার পুলিশ বলে যে এরা কাউন্সিলর জড়িত। আবার যখন কাউন্সিলরকে বলি তখন কাউন্সিলর বলে না, এখানে পুলিশরা জড়িত। এটি কিন্তু একটা খেলা চলছে। এক একটি পরিবারে বাবার গাড়ি, স্ত্রীর গাড়ি, সন্তানের গাড়ি। অভিজাত এলাকায় যখন কোনো গাড়ি ঢুকবে তাদেরকে রাস্তার এক্সট্রা ট্যাক্স দিয়ে তারপরে তাদের ঢুকতে হবে। যদিও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের সার্বিক উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত না করেই এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী। যে সমস্ত দেশ এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করেছে, তারা কিন্তু প্রথমে তাদের গণপরিবহন ব্যবস্থাটাকে ভালো করেছে। দেখা যাচ্ছে আমরা ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করার অনেক চিন্তা করছি, কিন্তু এদিক দিয়ে যে আমার গণপরিবহন ব্যবস্থাটা ক্রমান্বয়ে ধসে যাচ্ছে, আমার যে বাসের সংখ্যা কমে যাচ্ছে, কোনো কোয়ালিটি নেই, কোয়ান্টিটিও নেই, সেদিকে কিন্তু নজর দিচ্ছি না। দ্রুত বাস রুট বিন্যাস করে তা শৃঙ্খলায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। বাস রুট ফ্র্যাঞ্চাইজি যদি হয়ে যায়, আমরা সুফলটা পাবো। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। কক্সবাজারে পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 138টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব ঢাকার। এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়ার প্রস্তুতি চলছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রাক প্রাথমিকের স্কুল খোলার সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। করোনা মহামারীর কারণে 1.5 বছর পর চলতি মাসের 12 তারিখে দেশ জুড়ে শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার রাজধানীর শিল্পকলায় এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাক প্রাথমিকের শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে 3 সপ্তাহ পর। বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক আপাতত, আমরা আবার সিদ্ধান্ত নেব। 3 সপ্তাহ পার হোক, নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি। আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি। শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের সংক্রমণ বেড়ে গেলে নির্দ্বিধায় তা বন্ধ করে দেওয়া হবে। যেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব।
এদিকে শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে RT-PCR ল্যাব। রাতে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ল্যাব পরিদর্শন করে জানান, চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল এভিয়েশন ফ্লাইট শিডিউল ঠিক করবেন। দুপুরে বিমানবন্দরে বসানো ল্যাবগুলো পরিদর্শন করে এ তথ্য জানান তিনি। এদিকে রিটার্ন টিকিটের যাত্রীরা সময় মতো ফেরা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। 3 দিনে দ্রুত কাজ করে করোনা পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাব। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের অধীনে ল্যাব বসানো হয়েছে 12টি। প্রতি 3 ঘন্টায় এসব ল্যাবে পরীক্ষা করা যাবে 1450 জনের নমুনা। শনিবার দুপুরে ল্যাবগুলো পরিদর্শনের পর এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যেই 6টি প্রতিষ্ঠান এখানে কাজ করবে তারাও সম্পূর্ণভাবে প্রস্তুত। তাদের সমস্ত মেশিনারিজ যা যা লাগবে, বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে। তারা সকলেই তাদের সমস্ত যন্ত্রপাতি বায়োসেফটি লেভেল 2 ল্যাবরেটরি করার জন্য যা যা দরকার সমস্ত কিছু এসে ল্যাব ফুললি ইকুইপড। চূড়ান্ত কার্যক্রম শেষে সিভিল এভিয়েশনকে জানানো হবে ফ্লাইটের বিষয়ে। সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যেতে পারবেন বলেও জানায় অধিদপ্তর। এই পরীক্ষাটা যেমন চলবে, পাশাপাশি আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দিব যে ল্যাব প্রস্তুত আছে, তারা ফ্লাইট পরিচালনা করতে পারে। এদিকে ফ্লাইট না থাকায় দুবাই থেকে কয়েক মাস আগে রিটার্ন টিকিট নিয়ে দেশে আসা যাত্রীরা রয়েছেন শঙ্কায়। আমার 7 তারিখে ফ্লাইট, এখন বলতেছে 4 তারিখে ফ্লাইট নাই, এখন আবার যাই অফিসে যাই আবার করতে। 48 ঘন্টা আগে একবার করোনা নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে ফ্লাইট ছাড়ার আগের 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে, আফগান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশ নিতে না পারে। জাতিসংঘের নরেন্দ্র মোদী, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে টিকা তৈরির আহ্বান। কক্সবাজারে পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী সৌদি সরকার। রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী 10 দিনের মধ্যে ভার্চুয়ালি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে G2G চুক্তি হবে বলেও জানান তিনি। সৌদি আরবিয়া আমরা সফর করেছিলাম, G2G PPP এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল, অনেক দিন থেকে এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে, তারা এটা সই করবে। ঢাকা থেকে পায়রা রেল পুরো কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য, সেটাতেও তারা খুব ইন্টারেস্টেড। এখানে ইমিডিয়েটলি যে প্রজেক্টটা তারা ইন্টারেস্টেড আছে সেটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল হচ্ছে এবং পাতেঙ্গা টার্মিনাল যেটা হচ্ছে। প্রকৃতিতে দুর্গোৎসবের আগমনী বার্তা। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রাত দিন এক করে দুর্গাদেবীকে সাজাচ্ছেন রঙের আঁচড়ে। স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনে মণ্ডপে মণ্ডপে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। নড়াইল থেকে খায়রুল আরিফিন রানার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শিউলি গাছে থোকা থোকা ফুলে দুর্গার আগমনী বার্তা। জোরে সোরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী আরাধনার মহা তোড়জোড়। মণ্ডপে মণ্ডপে প্রস্তুত হচ্ছে প্রতিমা। সুনিপুণ রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। মা দুর্গার আশীর্বাদে আশা করছি আমি সময় মতন কাজ শেষ করব। এদিকে পূজার নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালনে সকল প্রস্তুতির কথা জানান পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতারা। পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে 2 দফা আমাদেরকে নিয়ে মত বিনিময় সভা করছে, যাতে আগামীতে সুস্থ সুন্দরভাবে আমাদের নড়াইল জেলায় দুর্গা উৎসব আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়। সাদা পোশাকে ডিবি থাকবে, আমাদের থানা পুলিশ থাকবে, আমাদের স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখবে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। জেলায় এবার প্রায় 600টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 11ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, নড়াইল। দেখছেন রাত 11টার সময়।
আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে ভ্যাকসিন তৈরিতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, ভারত ইতোমধ্যে বিভিন্ন দেশকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। পাশাপাশি বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে ভারতে এসে ভ্যাকসিন তৈরির আহ্বান জানান মোদী। अपने दायित्व को समझते हुए भारत ने एक बार फिर दुनिया के जरूरतमंदों को वैक्सीन देनी शुरू कर दी है। दुनिया भर के वैक्सीन मैन्युफैक्चरर्स को भी आमंत्रित करता हूं, कम मेक वैक्सीन इन इंडिया। মোদী বলেন, ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে, যা 12 বছরের বেশি বয়সীদের প্রয়োগ করা যাবে। भारत ने दुनिया की पहली डीएनए वैक्सीन विकसित कर ली है, जिसे 12 साल की आयु से ज्यादा के सभी लोगों को लगाया जा सकता है। ভাষণে মোদী বলেন, আফগানিস্তানকে যেন সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে, দেশটির অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে সে বিষয়ে সবসময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। कि अफगानिस्तान की धरती का इस्तेमाल आतंकवाद फैलाने और आतंकी हमलों के लिए न हो। हमें इस बात के लिए भी सतर्क रहना होगा कि वहां की नाजुक स्थितियों का कोई देश अपने स्वार्थ के लिए इस्तेमाल करने की कोशिश न करे। নিজ বক্তব্যে তিনি আরো বলেন, ভারতের 6 লাখের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করার কাজ শুরু হয়েছে। দেশটির 36 কোটির বেশি মানুষকে বিমান আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুতই এগিয়ে চলেছে ভারত। बहुत धन्यवाद। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।